আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেই প্র্যাকটিস করতে পারি, বাট ডিএসএ আমাদের ম্যাকআউটের সিলেবাস অনুযায়ী যে ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। বাট এগেন আই এম সেইং দেয়ার ইজ নো রেস্ট্রিকশন যে ডিএসএ আমাদের সি ল্যাঙ্গুয়েজেই শিখতে হবে। ডিএসএ আমরা সি প্লাস প্লাসেও শিখতে পারি, জাভাতেও শিখতে পারি, পাইথনেও শিখতে পারি। ওকে, তো যেহেতু আমরা ডিএসএ সি ল্যাঙ্গুয়েজে শিখবো থ্রু আউট দ্য কোর্স, তাই সি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সেকেন্ড সেমিস্টারে শিখেছিলাম সেটার একটা বেসিক প্রিক্যাপ আমি চাইছি করিয়ে দিতে এই পার্টিকুলার একটা ছোট্ট ভিডিওতে, যাতে করে থ্রু আউট দ্য কোর্স আমাদের কোথাও একটাও ডাউট হবে না যে এটা কি করে হলো বা ওটা কি করে হলো। ওকে, প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে আমরা যে ডেটাটা নিয়ে কাজ করছি সেটার টাইপ কি সেটা বলছি। সি ল্যাঙ্গুয়েজে মেনলি ডেটা টাইপ চার ধরনের হয়। একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল আর হচ্ছে ক্যারেক্টার। ইন্টিজার পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ফ্লোটও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সিমিলার ডাবলও পজিটিভ নেগেটিভ। ওকে, সো ইন্টিজার কি হয়? 4 বাইট নেয় জেনারেলি, টিপিক্যালি, ভ্যারি করতে পারে। ফ্লোটও 4 বাইট নেয়। ডাবল কি হয়? 8 বাইট নেবে। ওকে, ফ্লোট যদি 4 বাইট হয়, ডাবল 8 বাইট নেবে। আর ডাবল ইজ মোর প্রিসাইজ, অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য এক্সাম্পল, যে ফ্লোট হচ্ছে 3.14। ফ্লোট পয়েন্টের পরে 1 আর 4 দিচ্ছে। ডাবল কি করছে? পয়েন্টের পরে 1411592, তার মানে এটা আরও নিখুঁত, আরও প্রিসাইজ। ওকে, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট নেয়। ওকে, এক্সাম্পল ক্যাপিটাল এ। জিরো একটা ক্যারেক্টার হিসেবে এখানে আমি লিখেছি। এখানে যে জিরোটা আমি ক্যারেক্টারে লিখেছি, এই জিরোটা আর এই জিরোটা আলাদা। এই যে জিরোটা এটা হচ্ছে ক্যারেক্টার, এই যে জিরোটা এটা হচ্ছে ইন্টিজার। ওকে, দুটো আলাদা জিনিস। ডলার এটা একটা স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, যখন আমি বাইট বলছি, বাইট মানে কি? 8খানা বিট জুড়ে একখানা বাইট হয়। 8খানা বিট জুড়ে একখানা বাইট হয়। 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটস। আর 1 বিট বলতে আমি কাকে বোঝাচ্ছি? 1 বিট বলতে 0 হতে পারে, 1ও হতে পারে, যা খুশি হতে পারে, আইদার 0 অর 1। ঠিক আছে, ওটা হচ্ছে 1 বিট। আর 1 বাইট হচ্ছে 8 বিট। ওকে, 8 বিটস। তাহলে ডেটা টাইপ হলো। আচ্ছা, ডেটা টাইপ কেন পড়তে হবে? যখন আমরা যেই প্রোগ্রামটা লিখছি সেই প্রোগ্রামের ডেটা, কী ধরনের ডেটা আমার দরকার সেটা আমাদের জানার দরকার। ধরো তুমি এমন একটা প্রোগ্রাম লিখছো যেখানে এজ রিলেটেড জিনিস হচ্ছে, লাইক এক্সাম্পল তুমি একটা এমন প্রোগ্রাম লিখছো যেখানে আইডেন্টিফাই করছো যে ইফ দ্য এজ ইজ গ্রেটার দেন 18 দেন ইউ ক্যান ড্রাইভ। ওকে, ইফ এজ ইজ লেস দেন 18 ইউ ক্যানট ড্রাইভ। তার মানে এজ, এজ নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে। তাহলে এজটা কি? ইন্টিজার, রাইট? ওখানে আমার ফ্লোট দরকার নেই, ডাবল দরকার নেই, ক্যারেক্টারও দরকার নেই। তাহলে আমি ইন্টিজার নিয়ে কাজ করব। সিমিলারলি যখন তুমি মার্কস ক্যালকুলেশন করছো বা কোনো একটা সাইন্টিফিক ক্যালকুলেশন করছো, সেখানে ফ্লোট ডেটা টাইপ দরকার অবশ্যই, বিকজ পয়েন্টে অ্যান্সার আসতে পারে, মার্কস পয়েন্টে আসতে পারে, 99.5 হতে পারে, ওয়েটও পয়েন্টে আসতে পারে, 48.5 কেজি হতে পারে, রাইট? তো তখন তুমি ফ্লোট ইউজ করবে। আরও নিখুঁত ভ্যালু চাইছো, তখন ডাবল ইউজ করবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কি বলছে? এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট বলছে যে ইফের মধ্যে একটা কন্ডিশন থাকে, যদি সেই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলো লেখা থাকবে সেটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। এক্সাম্পল, ইন্ট এজ ইকুয়াল টু 20, ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, যদি এজ ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা যদি 18 বা 18-এর ইকুয়াল হয়, 18-এর গ্রেটার দেন বা 18 হয়, তাহলে প্রিন্ট করবে এলিজিবল টু ভোট, আদারওয়াইজ নট। তাহলে এখানে আউটপুট কী হবে? এলিজিবল টু ভোট, বিকজ এজ যে ভেরিয়েবলটা তার মধ্যে 20 রয়েছে, আর 20 অবভিয়াসলি গ্রেটার দেন 18, তাহলে এলিজিবল টু ভোট এটা প্রিন্ট হয়ে যাবে, বিকজ
দ্য কন্ডিশন ইজ ট্রু। কন্ডিশন ট্রু কখন হয়? যখন কন্ডিশনটার ভ্যালু 1 হচ্ছে। আর কন্ডিশন ফলস কখন হবে? যখন কন্ডিশনটার ভ্যালু ওভারঅলে 0 হয়ে যাচ্ছে। ইফ এলস স্টেটমেন্ট কি? ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে যদি এটা হয় তাহলে এটাই হবে, আর না হলে ওটা হবে। মানে মানে এক্সাম্পল, সাপোজ আমি বললাম যে যদি আজ বৃষ্টি হয় তাহলে কলেজ যাব না, আর যদি বৃষ্টি না হয় তাহলে কিচ্ছু করার নেই, 75% অ্যাটেন্ডেন্সের জন্য কলেজ যেতে হবে উইদাউট বাঙ্ক। তাহলে যদি কিছু করার নেই, এলস হচ্ছে এরকম একটা বেচারা মানুষ যে এলস তখনই এক্সিকিউট হয় যখন কন্ডিশন ফলস হয়ে যায়, ওকে এক্সিকিউট হতেই হবে। তাই এলসের মধ্যে কোনো কন্ডিশন আমরা লিখি না, ঠিক আছে? তাহলে ইফ কন্ডিশন ইজ ট্রু, তাহলে ইফের মধ্যে যেটা লেখা আছে ওটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ কিচ্ছু করার নেই, এলসের মধ্যে যেটা লেখা আছে সেটাই এক্সিকিউট করতেই হবে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি যে নাম্বার একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে 7কে রাখলাম। যদি ইফ নাম মডিউলাস 2, আচ্ছা মডিউলাস মানে এই যে পার্সেন্টেজ সাইন, এটাকে আমরা বলি মডিউলাস। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে রিমাইন্ডার দেওয়া। কোনো একটা নাম্বারকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে যে অবশিষ্ট মানে যে রিমাইন্ডার পড়ে থাকছে সেই ভ্যালুটা আমাকে এই মডিউলাস দেয়। তাহলে যদি নাম মানে এখানে 7 মডিউলাস 2 যদি ইকুয়াল টু 0 হয়, যদি রিমাইন্ডারটা আমার 0 হয়, 7 ডিভাইডেড বাই 2 করলে যদি রিমাইন্ডারটা আমার 0 হয় তাহলে প্রিন্ট করবে ইভেন, না হলে প্রিন্ট করবে অড। তাহলে এখানে কি প্রিন্ট হবে? অড প্রিন্ট হবে। কেন? বিকজ 7কে 2 দিয়ে ডিভাইড করলে আমার কি 0 আসে? আসে না, 1 আসে। তাহলে ইফের মধ্যে যেটা কন্ডিশনটা লেখা আছে এটা ফলস হয়ে গেছে, এটা ফলস হয়ে গেছে। তাই এলস এর মধ্যে যেটা লেখা আছে সেটাই প্রিন্ট করতে হবে। তাই এলস এর মধ্যে আমরা কোনো কন্ডিশন লিখি না, ওকে? কারণ এলস তখনই এক্সিকিউট হবে যখন ইফ ফলস হবে, মানে ইফের কন্ডিশনটা ফলস হবে। এলস ইফ ল্যাডারটা কি? এলস ইফ ল্যাডারটা হচ্ছে একখানা ইফ থাকবে, অনেকগুলো এলিফ থাকতে পারে, ঠিক আছে, আর লাস্টে একটা এলস থাকবে, ঠিক আছে? মানে ইফ থাকবে, এলিফ থাকবে আর এলস থাকবে, তিনখানা জিনিস থাকবে, ওকে? এক্সাম্পল, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ইন্ট মার্কস ইকুয়াল টু 82, ঠিক আছে? ইন্ট মার্কস ইকুয়াল টু 82। তো যদি ইফ মার্কস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 90, যদি মার্কস আমার 90 বা 90-র বেশি হয় তাহলে প্রিন্ট কি করবে? গ্রেড এ। এলস ইফ মার্কস যদি আমার মানে এলস ইফ মানে না হলে যদি, এই যে না হলে যদি কথাটা বাংলায় বললাম সেটাই হচ্ছে এলস ইফ। না হলে যদি মার্কস আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80 হয় তাহলে প্রিন্ট কি করবে? বি। না হলে যদি মার্কস যদি আমার 70 বা তার বেশি হয় প্রিন্ট কি করবে? সি। আর যদি কিছুই না যদি ট্রু হয় তাহলে আলটিমেটলি কি এলস এর মধ্যে যেটা লেখা আছে দ্যাট মিন্স গ্রেড ডি, সেটাকেই এক্সিকিউট করে দেবে, সেটাকেই প্রিন্ট করিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এলস কখন কাজ করে? যখন কোনো কন্ডিশনই ট্রু না হয় তখন বেচারা এলস একে এক্সিকিউট হতে হয়। তাহলে এখানে কি হবে? আউটপুট গ্রেড বি। ইউ ক্যান চেক ইট, বিকজ 82 ইজ গ্রেটার দেন 80, তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, তার মানে প্রিন্ট কি হবে? গ্রেড বি। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট। ইটারেটিভ স্টেটমেন্ট আমরা সি প্রোগ্রামে পড়েছি, যেটাকে আমরা বলি লুপ, ঠিক আছে? তো 3 ধরনের হয়, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ফর লুপটা কীরকম দেখতে হয়? ইনিশিয়ালাইজেশন হয়, কন্ডিশন থাকে, আর তারপরে কি হয়? আপডেট মানে স্টেপ সাইজ। মানে ইনিশিয়ালাইজেশন মানে ইটারেটরের ভ্যালু শুরুতে যেটা থাকে সেটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। কন্ডিশন মানে লুপটা যে রান করবে সেটার তো একটা মানে কন্ডিশন থাকবে যে লুপটা কতক্ষণ রান করবে।
সেই কতক্ষণ সেই কন্ডিশনটা লেখা থাকে কোথায়? কন্ডিশনে। আর আপডেট মানে কি? আপডেট মানে স্টেপ সাইজ, যে লুপটা কত করে করে এগোবে, মানে ইটারেটারের ভ্যালু, আই এর ভ্যালু, এখানে যেমন আই লিখেছি আমি, ইটারেটারের ভ্যালু কত করে করে এগোবে, এক এক করে এগোবে, দুই করে এগোবে, নাকি এক করে কমবে, দুই করে কমবে, সেটা আমরা আপডেট বা স্টেপ সাইজে লিখি। ঠিক আছে? আর এটাই হচ্ছে ব্যাপার। এক্সাম্পল আমি এখানে দিই। সাপোজ দেওয়া আছে ফর ইন্টিজার আই ইকুয়াল টু ওয়ান, তাহলে এই যে আই ইকুয়াল টু ওয়ান, আইটা এখানে কি ইটারেটার, আই এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 10 যতক্ষণ থাকবে ততক্ষণ ফরের মধ্যে যেটা লেখা থাকবে, ততক্ষণ লুপের মধ্যে যেটা লেখা থাকবে সেটা এক্সিকিউট হবে। ওকে? আর স্টেপ সাইজ এখানে কত? ওয়ান, বিকজ আই ওয়ান, আই প্লাস প্লাস লেখা আছে। আই প্লাস প্লাস মানে কি? আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে আই এর ভ্যালু এক এক করে এগোবে। তার মানে এখানে স্টেপ সাইজ কত? এক করে। তার মানে এক এক পা করে এগোবে। ঠিক আছে? আই এর ভ্যালু এক পা করে এগোবে, এভাবে ভাবো। তার মানে এখানে আই এর ভ্যালু কি হচ্ছে? বাড়ছে। তাহলে এটা একটা ইনক্রিজিং লুপ। আর উল্টোটাও হতে পারে, আই এর ভ্যালু শুরুতে বেশি ছিল, আস্তে আস্তে কি হচ্ছে? আই এর ভ্যালু কমছে। যেমন সেকেন্ড এক্সাম্পল, আই এর ভ্যালু 10 আছে শুরুতে, আই এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান হয় তখনই কি হবে? ততক্ষণই কি হবে? ফর লুপটা চলবে, নাহলে চলবে না। যেমন শুরুতে আই এর ভ্যালু 10 রয়েছে, কন্ডিশন হচ্ছে আই গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হতে হবে, আর আই এর ভ্যালু কি হচ্ছে? এক করে কমছে। কেন? বিকজ এখানে লেখা আছে স্টেপ সাইজ কত? আই মাইনাস মাইনাস, তাহলে স্টেপ সাইজ কত? ওয়ান। তার মানে আই এর ভ্যালু এক করে কমছে, বিকজ আই মাইনাস মাইনাস মানে আই ইকুয়াল টু আই আই মাইনাস ওয়ান, আই মাইনাস মাইনাস মানে আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। ওকে? এখন ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ ইটারেশন। ইটারেশন মানে একটা লুপ কতবার চলবে। একটা লুপ একবার চলবে, দুবার চলবে, তিনবার চলবে, সেটা আমি বুঝবো কি করে? সেটা বোঝার উপায় হচ্ছে নাম্বার অফ ইটারেশন বার করতে হবে। ঠিক আছে? নাম্বার অফ ইটারেশন বার করার একটা ছোট্ট ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাটা কি? ঠিক আছে? সেটা হচ্ছে যে যদি আমার লুপটা ইনক্রিজিং লুপ হয়, যেমন প্রথম প্রথম যে লুপটা আমি এখানে লিখেছি সেটা কি? একটা ইনক্রিজিং লুপ। কারণ আই এর ভ্যালু শুরুতে ওয়ান ছিল, আস্তে আস্তে কি হচ্ছে? আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে আই এর ভ্যালু এক এক করে বাড়ছে। তাহলে যদি ইনক্রিজিং লুপ হয় তাহলে নাম্বার অফ ইটারেশন বার করার উপায় হচ্ছে লাস্ট ভ্যালু, মানে এখানে লাস্ট ভ্যালু কত? 10, মাইনাস ফার্স্ট ভ্যালু, মানে ইনিশিয়ালি কত ছিল? ওয়ান, ডিভাইডেড বাই স্টেপ সাইজ, এখানে স্টেপ সাইজ কত? ওয়ান, আর যেটা বেরোলো সেটার সাথে এক যোগ করে দেবে, করলে কত হবে? 10। এখানে ফর্মুলা লিখে দিয়েছি যে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই স্টেপ, করলে কি করলে যেটা বেরোবে সেটার সাথে ওয়ান অ্যাড করে দেবে, করলে নাম্বার অফ ইটারেশন বেরিয়ে যাবে। প্রথম লুপটার জন্য আমরা বার করেছি, করলে কত হচ্ছে? নাম্বার অফ ইটারেশন 10, মানে এই লুপটা 10 বার চলবে। সেকেন্ড যে লুপটা সেটা হচ্ছে একটা ডিক্রিজিং লুপ। কেন? বিকজ শুরুতে আই এর ভ্যালু 10 ছিল, আস্তে আস্তে কি হচ্ছে? আই এর ভ্যালু কমছে, বিকজ এখানে আপডেট করা আছে আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, আই মাইনাস মাইনাস মানে আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, মানে আই এর ভ্যালু এক করে কমছে। এক করে কমছে, তার মানে স্টেপ সাইজ ওয়ানই আছে বাট কমছে। ঠিক আছে? তাহলে ডিক্রিজিং লুপের ক্ষেত্রে কি হবে? উল্টো। ডিক্রিজিং লুপের ক্ষেত্রে উল্টো, এইভাবে মনে রাখবে যে ফার্স্ট মাইনাস লাস্ট ডিভাইডেড বাই স্টেপ প্লাস ওয়ান। এখানে ফার্স্ট ভ্যালু কত? 10, লাস্ট ভ্যালু কত? ওয়ান, স্টেপ সাইজ কত? ওয়ানই হবে, বিকজ এক করে কমছে। কমছে কি বাড়ছে দেখবো না, কত করে এগোচ্ছে মানে বা কমছে? এক করে। তাহলে এখানে স্টেপ সাইজ ওয়ানই হবে, যেটা বেরোলো সেটার সাথে এক অ্যাড করে দেবে, করলে কত হবে? 10। তাহলে এখানেও নাম্বার অফ ইটারেশন 10ই হবে, মানে লুপটা 10 বারই চলবে। আচ্ছা, তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এইটা। ঠিক আছে? যে
যেটা একটা থার্ড যে লুপটা আমি লিখেছি, ঠিক আছে, এই লুপটার কতবার চলছে, নাম্বার অফ ইটারেশন, ঠিক আছে, কতবার এই লুপটা এক্সিকিউট হবে, সেটা তোমরা কমেন্টে লিখবে। ওকে। ফর লুপ আমরা কখন ইউজ করব? ফর লুপ আমরা তখন ইউজ করব যখন আমরা জানি যে লুপটা কতবার চালালে আমার কাজ হয়ে যাবে, when the range is known। এক্সাম্পল আমি তোমাকে বললাম যে 1 থেকে 100-র মধ্যে যতগুলো অড নাম্বার আছে সেইগুলোকে আমাকে প্রিন্ট করে দাও। আমি তোমাকে বললাম 1 থেকে 100-র মধ্যে যতগুলো অড নাম্বার রয়েছে সেগুলো প্রিন্ট করে দাও। তার মানে ইউ নো দ্য রেঞ্জ ইজ 1 to 100। তার মানে তখন তুমি কোন লুপ ইউজ করলে বেটার? ফর লুপ। ওয়াইল লুপ আমরা কখন ইউজ করি? যখন আমরা জানি না যে আমাদের লুপটা কতবার চালালে আমার কাজ হয়ে যাবে। দ্যাট মিনস হোয়েন দ্য রেঞ্জ ইজ নট নোন, তখন আমরা ওয়াইল লুপ ইউজ করব। এক্সাম্পল আমি তোমাকে বললাম যে ফাইন্ড দ্য নাম্বার অফ অড ডিজিটস ইন এ গিভেন নাম্বার। একটা নাম্বার আমি তোমাকে দিয়ে দিলাম, সেই নাম্বারটার মধ্যে কতগুলো অড ডিজিট রয়েছে সেটা বার করে দেখাও। এবার তুমি আগে থেকে কি করে জানবে যে আমি তোমাকে যে নাম্বারটা দেব, মানে ইউজার তোমাকে যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা ছোট্ট নাম্বার নাকি বড় নাম্বার নাকি মাঝারি নাম্বার? তুমি কি করে জানবে যে তোমাকে কতবার লুপ চালালে কাজ হয়ে যাবে? ভাবো একটু। তার মানে রেঞ্জ ইজ নট নোন, দ্যাট মিনস তখন তুমি ওয়াইল লুপ ইউজ করবে। ঠিক আছে। ওয়াইল লুপ কিভাবে কাজ করে? যতক্ষণ ওয়াইল লুপের মধ্যে যে কন্ডিশনটা লেখা থাকবে সেটা যদি ট্রু হয় ততক্ষণই ওয়াইল লুপটা কাজ করবে, না হলে ওয়াইল লুপ কাজ করবে না। কন্ডিশন ফলস হয়ে গেলে ওয়াইল লুপ কাজ করবে না, মানে এক্সিকিউট করবে না। ডু ওয়াইল লুপ কি? ডু ওয়াইল লুপ হচ্ছে কন্ডিশন ট্রু হোক কি না হোক, একবার হলে অ্যাটলিস্ট একবার তো এক্সিকিউট করবেই। কন্ডিশন ট্রু হোক বা না হোক, একবার এক্সিকিউট করবেই। তো এটা কখন ইউজ করবে? যখন তুমি এমন একটা কোড লিখছো যে কোডটা একবার হলেও এক্সিকিউট করাতেই হবে, কন্ডিশন ট্রু হোক বা না হোক, তখন তুমি ডু ওয়াইল লুপ ইউজ করবে। এক্সাম্পল যখন তুমি মেনু ড্রিভেন প্রোগ্রাম লিখছো, আমরা যেগুলো আগে লিখবো, ঠিক আছে, যখন আমরা স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট এগুলো পড়বো, তখন আমরা মেনু ড্রিভেন প্রোগ্রাম লেখা শিখবো। তো তখন ওখানে দেখবো যে আমরা ডু ওয়াইল লুপ ইউজ করছি। ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাংশন। ওকে। ফাংশন কি? ফাংশন হচ্ছে ব্লক অফ কোড, যেটা কি করছে? ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আ স্পেসিফিক টাস্ক। তুমি একটা কোড লিখলে, ব্লক অফ কোড লিখলে, সেই কোডটার একটা পার্টিকুলার কাজ রয়েছে। যেমন আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি, আমি এখানে এই যে এক্সাম্পলটা, ইন্ট স্কোয়ার ইন্ট এন, তার মধ্যে লেখা আছে রিটার্ন এন ক্রস এন, ক্রস বলছি সরি, এন ইন্টু এন। ঠিক আছে। তো এই যে আমি ফাংশনটা এখানে লিখেছি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইউজারের থেকে একটা নাম্বার নেওয়া, সেই নাম্বারটা কি করবে? সেই নাম্বারটা স্কোয়ার করে দেওয়া। তার মানে এই যে ব্লক অফ কোডটা আমি লিখেছি, এর একটাই ফাংশন। কি ফাংশন? স্কোয়ারিং করা, ইন্টিজারের স্কোয়ারিং করা। কার স্কোয়ারিং করা? ইন্টিজারের। তাহলে এটা একটা ব্লক অফ কোড, এটার একটা স্পেসিফিক টাস্ক আছে, তাই এটা একটা কি? ফাংশন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ফাংশনের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আমাদের জানতে হবে। ওকে। আমরা যে পুরো ফাংশনটা লিখি, এই পুরো ফাংশনটাকে আমরা বলি ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশন ইজ ইকুয়াল টু ফাংশন ডিক্লারেশন প্লাস ফাংশন বডি। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা লিখি সেটাকে আমরা বলছি ফাংশনের বডি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে। সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা লিখি সেটা হচ্ছে ফাংশনের বডি। কার্লি ব্র্যাকেট বাদ দিয়ে যেটা লেখা আছে, সেটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। ডিক্লারেশনের মধ্যে আমরা কি লেখা থাকে? রিটার্ন টাইপ, মানে ফাংশনটা কি ধরনের ডেটা, কি ধরনের ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার নাকি ফ্লোট নাকি ক্যারেক্টার নাকি বুল, সেটা আমরা
রিটার্ন টাইপে দেখাই। যেমন এখানে রিটার্ন টাইপ কি, ইন্টিজার। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ফাংশনের বডি। সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ডিক্লারেশন। আর ফাংশনের ডিক্লারেশন প্লাস বডি মানে পুরো ফাংশনটাকে আমরা কি বলি, ফাংশনের ডেফিনেশন। ওকে, আর একটা জিনিস আমাদের জানতে হবে যেটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার মানে কি, দেখো আমি যে একটা ফাংশন লিখলাম সেই ফাংশনটাকে কাজ করাতে গেলে সেটাকে ডাকতে হবে, মানে কল করতে হবে। আমি যে একটা ফাংশন লিখেছি সেই ফাংশনটাকে কাজ করাতে হলে সেটাকে ইউজ করতে হবে, সেটাকে কল করতে হবে, না হলে ও কাজ করবে না। ওই পিস অফ ওই যে পিস অফ কোডটা সেটা কাজ করবে না। যেমন এখানে আমি একটা ফাংশন লিখেছি ইন্টিজার অ্যাড, যার কাজ কি, দুটো ইন্টিজার নিয়ে সেই ইন্টিজারগুলোকে অ্যাড করে সেই সামটা আমাকে দেওয়া। তাহলে আমি যদি ইন্টিজারগুলোর ভ্যালু না দিই ইউজার, মানে না দিই ফাংশনকে, তাহলে কি করে অ্যাড করবে আর কি করে আমাকে রেজাল্ট দেবে? তাহলে আমাকে এই যে অ্যাড, এই যে ফাংশনটাকে আমাকে ডাকতে হবে, দ্যাট মিন্স কল করতে হবে। তাহলে এটাকে আমি বলি ফাংশনের কল করা। ঠিক আছে, যেমন এখানে আমি ইন্ট রেজাল্ট ইকুয়াল টু অ্যাড 10, 20, এইভাবে আমি কি করেছি, ফাংশনটাকে কল করেছি। কোন ফাংশনটাকে, এই যে অ্যাড ফাংশনটাকে। আর দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার মানে হচ্ছে যেই ভ্যালুগুলো দিয়ে আমরা ফাংশনকে কল করাচ্ছি সেইটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। যেমন এখানে 10 আর 20 দিয়ে আমরা কি করছি, এই অ্যাড ফাংশনটাকে কল করছি। আর ফর্মাল প্যারামিটার মানে কি, যেমন এ আর বি। ফর্মাল প্যারামিটার হচ্ছে যেটা আমরা ফাংশনের ডেফিনেশনে লিখি। পয়েন্টার কাকে বলবো? ওকে, আমরা জানি যে আমরা যখন কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি তখন ওই ভেরিয়েবলটা মেন মেমোরির মধ্যে কিছুটা জায়গা দখল করে থাকে। এখন মেন মেমোরির মধ্যে সাপোজ আমি ইন্টিজার x ইকুয়াল টু 10 লিখলাম, তাহলে কি হবে, মেন মেমোরির মধ্যে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। মেন মেমোরির মধ্যে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে যেটার নাম হচ্ছে x, যার মধ্যে 10 ভ্যালু স্টোর থাকবে। এখন আমরা জানি যে মেমোরির প্রত্যেকটা সেলের একটা করে কি থাকে, অ্যাড্রেস থাকে। এই যদি আমার মেন মেমোরি হয়, ইফ দিস ইজ মাই মেন মেমোরি, যেটা আমি এখন ড্র করছি, ওকে, মেন মেমোরি সেলে ভাগ করা থাকে, মেন মেমোরি সেলে ভাগ করা থাকে। এই এক একটা সেলের নিজস্ব কিছু অ্যাড্রেস থাকে। ঠিক আছে, তেমনই যখনই আমি ইন্টিজার এক্স ইকুয়াল টু 10, আমি একটা ভেরিয়েবল এক্স নিলাম, সেটাকে ডিক্লেয়ার করলাম, সেটাকে ইনিশিয়ালাইজ করলাম, তখন কি হবে, তখন ভেরিয়েবল এক্স এর মধ্যে 10 ভ্যালুটা আসবে। আর এই যে ভেরিয়েবলটার নিজস্ব একটা অ্যাড্রেস থাকবে, সাপোজ ওই অ্যাড্রেসটা হচ্ছে 1000। let us the address of the variable x is 1000। ঠিক আছে, তাহলে পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা কি করবে, দ্যাট স্টোরস দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। তাহলে এক্স, এই যে ভেরিয়েবল এক্স, এই ভেরিয়েবল এক্স এর অ্যাড্রেস কত, 1000। এই যে অ্যাড্রেসটা, একে আমি যদি স্টোর করতে চাই তাহলে আমার যে ভেরিয়েবল লাগবে সেটা হচ্ছে পয়েন্টার। এই অ্যাড্রেসটা, এই যে ভেরিয়েবল এক্স এর যে অ্যাড্রেসটা যে স্টোর করবে সেটাই হচ্ছে পয়েন্টার। কিভাবে ডিক্লেয়ার করি, তো
তো আমরা একটা পয়েন্টার নিলাম, পয়েন্টার ভেরিয়েবল, যার নাম দিলাম পিটিআর। পয়েন্টার ভেরিয়েবলকে আমরা এইভাবে ডিক্লেয়ার করি। ওকে, ইন্টিজার কেন লিখেছি? বিকজ আমি যেই ভেরিয়েবলটার অ্যাড্রেস স্টোর করতে চাইছি এখন, সেটা কি? আমি যেই ভেরিয়েবলটার অ্যাড্রেস এখন স্টোর করতে চাইছি সেই ভেরিয়েবলটা ইটসেলফ হচ্ছে ইন্টিজার, তাই আমি পয়েন্টারের টাইপও ইন্টিজার দিলাম। তাহলে এটাকে আমরা বলছি পয়েন্টারের, যেটা আমি বলছি এটা এটা হচ্ছে পয়েন্টারের ডিক্লারেশন। আর ইনিশিয়ালাইজ কিভাবে করব? পয়েন্টারের মধ্যে কি থাকে? অ্যাড্রেস। তাহলে পয়েন্টারের মধ্যে আমি কার অ্যাড্রেসকে রাখবো? ভেরিয়েবল এ এর অ্যাড্রেসকে রাখবো। সাপোজ একটা ভেরিয়েবল নিলাম এ, একটা ভেরিয়েবল, তার মধ্যে রয়েছে সাপোজ 20। তাহলে ভেরিয়েবল এর একটা অ্যাড্রেস রয়েছে সাপোজ 2000। আচ্ছা, অ্যাড্রেস এরকম হয় না, অ্যাড্রেস হেক্সাডেসিমেলে হয়, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে সাপোজ লেট আস সি দ্য অ্যাড্রেস অফ ভেরিয়েবল ইজ 2000। ওকে, তাহলে এই যে 2000 মানে এই যে অ্যাড্রেস, কার অ্যাড্রেস? ভেরিয়েবল এর অ্যাড্রেসটাকে স্টোর করাবো কোথায়? পয়েন্টারের মধ্যে, এই পয়েন্টার ভেরিয়েবলটার মধ্যে। তাহলে এই পয়েন্টার ভেরিয়েবলটাকে আমি ইনিশিয়ালাইজ করতে চাই এই ভেরিয়েবল এর অ্যাড্রেস দিয়ে। তাহলে ভেরিয়েবল এর অ্যাড্রেসটাকে স্টোর করানোর জন্য আমাকে কি লিখতে হবে? অ্যাম্বারসেন্ট এ। অ্যাম্বারসেন্ট মানে এই সাইনটাকে আমরা বলি অ্যাম্বারসেন্ট। তো এইটাকে আমরা বলি অ্যাড্রেস অপারেটর। এটাকে আমরা কি বলি? অ্যাড্রেস অপারেটর। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাড্রেসটাকে দেওয়া। এর কাজ হচ্ছে অ্যাড্রেসটাকে দেওয়া। আর পয়েন্টারের কাজ কি? পয়েন্টারের কাজ হচ্ছে অ্যাড্রেসটাকে স্টোর করে রাখা। তাহলে পয়েন্টারের মধ্যে কি থাকবে? পয়েন্টার ইকুয়াল টু অ্যাম্বারসেন্ট এ মানে অ্যাড্রেস অফ এ। অ্যাম্বারসেন্ট এ মানে অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ ভেরিয়েবল এ। ঠিক আছে, এবার আমরা যদি পয়েন্টার ভেরিয়েবলটাকে দেখি তাহলে পয়েন্টারের মধ্যে এখন কি রয়েছে? পয়েন্টারের মধ্যে মানে পিটিআর এর মধ্যে এখন কি রয়েছে? কার অ্যাড্রেস রয়েছে? অ্যাড্রেস অফ এ। অ্যাড্রেস অফ এ কত? 2000। তাহলে পয়েন্টারের মধ্যে এখন কত রয়েছে? 2000। পয়েন্টারের মধ্যে এখন কত রয়েছে? 2000। এখন আমি যদি জানতে চাই যে পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে, পয়েন্টারের মধ্যে একটু মন দিয়ে শুনতে হবে, পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আমি কি ভ্যালু পাবো, এটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে আর একটা অপারেটর ইউজ করতে হবে। যদি না বুঝতে পারো ভিডিও রিওয়াইন্ড করবে, আর একবার শুনবে। ঠিক আছে, তাহলে পয়েন্টারের মধ্যে রয়েছে 2000। 2000 এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কি ভ্যালু রয়েছে? 2000। এই অ্যাড্রেসে 20 রয়েছে। এটা পাবো কি করে? উইথ দ্য হেল্প অফ ডি রেফারেন্স অপারেটর, দ্যাট ইজ স্টার পিটিআর। স্টার পিটিআর আমাকে কি দেবে? ভ্যালু 20 দেবে। স্টার পিটিআর আমাকে কি দেবে? ভ্যালু 20। এই স্টারটা হচ্ছে ডি রেফারেন্স অপারেটর। এই স্টারটা হচ্ছে ডি রেফারেন্স অপারেটর। ওকে, তো আমি আরেকবার এখানে দেখিয়েছি যে সাপোজ ইন্টিজার এক্স ইকুয়াল টু হচ্ছে 10। ইন্টিজার পিটিআর হচ্ছে আমার কি করছে? স্টোর করছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল এক্স। ইন্টিজার পিটিআর কি করছে? স্টোর করছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল এক্স। এই যে অ্যাম্বারসেন্ট এক্স, এটাকে এইভাবে মনে মনে ভাববে অ্যাড্রেস অফ এক্স। ওকে, অবভিয়াসলি পয়েন্টার অ্যাড্রেসই স্টোর করে, তাহলে পয়েন্টার ভেরিয়েবলটার মধ্যে কি রয়েছে? অ্যাড্রেস অফ এক্স। এক্স ইকুয়াল টু সাপোজ হচ্ছে 10। তাহলে ভ্যালু অফ এক্স কত? 10। সাপোজ অ্যাড্রেস অফ এক্স কত? সাপোজ অ্যাড্রেস অফ এক্স হচ্ছে 1000। তাহলে পয়েন্টারের মধ্যে এখন কত কি রয়েছে? অ্যাড্রেস অফ এক্স, মানে পয়েন্টারের মধ্যেও এখন কে রয়েছে? 1000ই রয়েছে।
পয়েন্টার স্টোরস দ্য অ্যাড্রেস অফ এক্স। এবার আমি যদি জানতে চাই যে পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে কোন ভ্যালু রয়েছে, তাহলে আমাকে ইউজ করতে হবে ডি রেফারেন্স অপারেটর, দ্যাট ইজ স্টার পিটিআর। তাহলে স্টার পিটিআর এর মধ্যে এখন কে রয়েছে? 10 রয়েছে। কেন? বিকজ পয়েন্টারের মধ্যে এখন কে রয়েছে? 1000। পয়েন্টারের মধ্যে এখন কে রয়েছে? 1000। পয়েন্টারের মধ্যে এখন কে রয়েছে? 1000। এবার আমি জানতে চাই এই 1000-এর মধ্যে এখন যদি আমি যাই, যদি আমি এই 1000-এর মধ্যে গিয়ে যেই ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালুটা আমি পেতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে ডি রেফারেন্স অপারেটর, দ্যাট ইজ স্টার পিটিআর। তাহলে স্টার পিটিআর আমাকে কি দেবে? স্টার পিটিআর আমাকে 1000, 1000-এর মধ্যে 1000 অ্যাড্রেসের মধ্যে যেই ভ্যালুটা রয়েছে সেইটা দেবে। দ্যাট মিন্স স্টার পিটিআর এর মধ্যে এখন কে থাকবে? 10 থাকবে, বিকজ 1000-এর মধ্যে কে রয়েছে? 10 রয়েছে। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে বারবার বারবার এই ভিডিওটাকে দেখলে, আমার এই কথাগুলোকে শুনলে আশা করি ক্লিয়ার হবে। তাও যদি না ক্লিয়ার হয়, প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? আই উইল এক্সপ্লেন। ওকে, ঠিক আছে।